দেখে সমালোচনা করা, আরেকটা হলো প্রশংসা করতেই থাকা। তো এই বিষয়গুলিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? একটু বড় হয়ে গেল আমার প্রশ্নটা, তো অমন হয়। দ্বিতীয় অংশের উত্তরটা আগে দেই। সেটা হচ্ছে, গণমাধ্যম তার পুরনো সংস্কৃতি এবং পুরনো আচরণ থেকে বের হতে পারে নাই। একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যেহেতু পাঠকের মধ্যে অনেক ঔৎসুক্য থাকবে কিংবা দর্শকদের মধ্যে অনেক ঔৎসুক্য থাকবে, তাই সেই কৌতূহল বিবেচনা করে অনেকেই তাকে নিয়ে প্রচুর সংবাদ ছেপেছেন। তিনি কিভাবে নামলেন, সুটকেস হাতে নিলেন, কার সাথে কথা বললেন, কাকে জড়িয়ে ধরলেন, এরকম খুঁটিনাটি বিষয় তারা কাভার করেছে। আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলির ক্ষেত্রে এটা একটা আধিক্যতা হয়ে গিয়েছে, যেটাকে বাংলা ভাষায় বলা আদেখলামও। কারণ টেলিভিশনে সবাই তাকে দেখতে পাচ্ছে। এই পুরো যাত্রাটা লাইভে কাভার করা হয়েছে এবং বিএনপির যে প্রচার সেল তারাও লাইভ দিয়েছে। তাহলে আবার উনি কোথায় থামলেন, কোথায় কি করলেন, এইটা যে এইভাবে বলতে হবে আজকের এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে, এটার দরকার ছিল না। পত্রিকাগুলি একটু সংযত আচরণ করতে পারতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলি তাদের যে 17 বছরের নানান ধরনের তেল দেওয়া কিংবা নানান ধরনের ভুল ত্রুটি আছে সেগুলো মোচন করার জন্য ওই দিনই তারা সকলে ঝাঁপ দিয়ে নেমে পড়েছিল। এটার দরকার ছিল না, কারণ তারেক রহমান এই জিনিসটা যে পছন্দ করবেন না এটা তিনি বহু আগে থেকে বলেছেন। এবং ওই দিনও তার সব কাজের মধ্যে এটা দেখা যাচ্ছিল যে তিনি আবেগ পছন্দ করছেন না, অতিরিক্ত স্লোগান দেওয়া পছন্দ করছেন না, বড় চেয়ারে বসা পছন্দ করছেন না। সম্বোধনের মধ্যে তিনি মুরব্বীদেরকে, ভাই বোনদেরকে সম্বোধন করেছেন, আলাদা করে দলের লোকজন কিংবা কোনো স্পেসিফিক জনতাকে তিনি সম্বোধন করেন নাই। এই সবকিছু দেখেও আমার মনে হয় যে পত্রিকাগুলি এটা থেকে বের হতে পারে নাই। আর টেলিভিশনের কথা যদি বলেন, টেলিভিশনগুলি সারাক্ষণ ভয়ে কাতর, কে কখন ঢুকে পড়বে, কার চাকরি বন্ধ করতে বলবে। আপনি জানেন যে এরই মধ্যে নাজনীন মুন্নির চাকরি খাওয়ার জন্য কিছু লোকজন ব্যস্ত হয়ে পড়েছে। এরকম যে চাপ টিভিগুলির উপরে, এবং বিশেষ করে টেলিভিশনের যন্ত্রপাতির যে উচ্চ মূল্য, এইসব কারণে জি অনেক ক্ষেত্রেই টিভির মালিকেরা শঙ্কিত এবং তারা এক ধরনের প্রতিরক্ষা আশা করেন। ফলে তারা দেখাতে চেয়েছেন যে তারা একটি রাজনৈতিক দলের সাথে আছেন বা তাদের সঙ্গে তারা আছেন, কারণ এই রাজনৈতিক দলটি মধ্যপন্থা অবলম্বন করছে। আরো একটি বিষয় হচ্ছে যে, আপনি জানেন নিশ্চয়ই যে প্রথম আলম ডেইলি স্টারে যে আগুন দেওয়া হয়েছে, সেখানে প্রথম আলম ডেইলি স্টারে কিন্তু মিডিয়ার যন্ত্রপাতিও ছিল, কারণ তারা এখন আহ, এক ধরনের তথ্য প্রচার করে থাকে যেটা ভিডিও চিত্রের মাধ্যমে। তারা সাক্ষাৎকার প্রচার করে ভিডিওতে, এবং চোরকির অফিস ছিল। এই সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এইসব থেকে অনেকটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি হয়েছে অনেকের মধ্যে। একজন আমাকে বলেছেন, একজন টিভি মালিক, যে ভাই ওরা যদি ঢিল মারে তাহলে আমি সারাদিন 24 ঘন্টা কি করে পাহারা দিব, এরকম একটা কথা তিনি বলেছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুর্বলতা। কারণ ঢিল মারলে উনি তাদের ছবি প্রচার করে দিবেন এবং তারপর আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষা করবে, বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরক্ষা দিবে এবং যারা অপরাধী তাদেরকে ধরবে। কিন্তু দেখেন, টিভির মালিক বিশ্বাস করতে পারছেন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছবি দেখেও তাদেরকে ধরবে নাকি ধরবে না। তো এই জায়গাটিতে হচ্ছে সমস্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারীদের উপরে যদি আমাদের আস্থা থাকতো, বিশেষ করে পুলিশের উপরে, তাহলে কিন্তু আহ, মালিকেরা ঝুঁকি নিত। কিন্তু এখন মালিকেরা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত না। তো এইসব কারণে আমার কাছে মনে হয়েছে যে আতিশয্য একটু বেশি হয়ে গিয়েছে। আর এর সাথে তো ভাইরাল হওয়ার লোভ আছে। ওই দিন ওনার ছবি যেখানে গিয়েছে সকলে ক্লিক করেছেন, ওনার বিড়ালটা পর্যন্ত পপুলার হয়েছে। বিড়ালের নাম কি এটা জাতি প্রায় মুখস্থ করেছে। তো এইসব জিনিস হচ্ছে এই গণমাধ্যমের আদেকলাম। এটা বন্ধ করা দরকার, কারণ এইভাবে গণমাধ্যম চলবে না। যে এটা বোঝা গিয়েছে, এবং তারেক রহমান নিজেও এই বিষয়ে সতর্ক করেছেন, অতিরিক্ত প্রচার, অতিরিক্ত আবল তাবল কথাবার্তা তিনি বলতে না করেছেন। আর প্রথম অংশটা যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে মানুষের মধ্যে আবেগের আতিশয্য আছে, মানুষের মধ্যে প্রবল আবেগ রয়েছে, এবং সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে উনি আসার পরে। এবং একই সাথে কিছু মানুষ স্বার্থানুসন্ধান করতে শুরু করেছে, দলত্যাগ করে তার দলে যোগ দিতে শুরু করেছে, ধানের শীষ নেওয়ার জন্য নিজের দল ছেড়ে দিচ্ছে, এরকম নানান কিছু হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তার আগমন আমাদেরকে আশ্বস্ত করেছে এই জন্য যে একজন বড় নেতা বাংলাদেশে ঢুকেছেন, একটা বড় দলের বড় নেতা। ফলে আমরা আশা করছি যে সেই দলটা আরো সুশৃঙ্খল হবে, এবং নির্বাচনের ব্যাপারে যে সংশয় ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। কারণ এত বড় দলকে বাদ দিয়ে বা এই বড় দলটির ইচ্ছার পরেও নির্বাচন না করাটা খুব একটা সহজ হবে না। ফলে নির্বাচনের ব্যাপারেও মানুষের আগ্রহ যেমন বেড়েছে, নির্বাচন নিয়ে মানুষের সংশয় অনেক কমেছে। জি, আমরা এর মধ্যে মোটামুটি 3 দিনের কর্মসূচি ওনার দেখেছি অলরেডি, মানে যেটা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আজকেরটাই সেই তৃতীয় দিন। আজকে হয়তো উনি হাদির কবর জিয়ারত করতে যাবেন।
আহ এটা তারপরে হয়তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি শুরু হবে, এবং তখন উনি দলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন এবং দলের বিভিন্ন রকম অভিযোগ যেগুলো আছে সেগুলি কিভাবে হ্যান্ডেল করেন, সেগুলো হয়তো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো, এবং এই জন্য আমাদের মনে হয় একটু অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস লক্ষণীয়, উনি আজকে হাদির কবর জিয়ারত করতে যাবেন, এবং যে পথে যাবেন এই শাহবাগের যে পথটা, সেখানে কিন্তু অলরেডি ইনকিলাব মঞ্চ অবস্থান নিচ্ছিল, এবং ওনার যাওয়া উপলক্ষে ওই কিছুটা সময় তারা ওখান থেকে সরে আজিজ মার্কেটের দিকে চলে আসবে, এবং উনি চলে যাওয়ার পর হয়তো আবার তারা আগের জায়গায় আসবে। তো হাদির হত্যাকারীকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে যে তারা অবস্থানটা নিচ্ছে, এটার সমাধানটা আসলে কিভাবে হবে? যদি হাদি দেশ ত্যাগ করে হাদি হত্যাকারী যদি দেশ ত্যাগ করে থাকে অলরেডি এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তাদের দাবি কিভাবে পূরণ হবে? অথবা তারা এটা কি কোনো সমাধান কিনা? এই বিবেচনাটা তাদেরকেই করতে হবে, কেননা যদি সত্যি এই হত্যাকারীরা পলাতক হয়ে গিয়ে থাকে তাহলে সরাসরি তাদেরকে এই মুহূর্তে ধরতে না পারলো হত্যার সঙ্গে যারা সংশ্লিষ্ট এরকম যদি কেউ থাকেন বা কোনো প্ল্যানার থাকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেটা কিন্তু সরকার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে তার জি। আহ বাবা মা সহ যারা তাকে পালাতে সহায়তা করেছেন এদেরকে ধরেছেন বলে সরকার আমাদেরকে জানিয়েছেন। তো সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে একটু ধৈর্য ধরতে হবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রক্রিয়া হিসেবে তারা মিছিল, মানববন্ধন আহ, বা বিভিন্ন কর্মসূচি নিতে পারেন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করলে আমার মনে হয় সেটা হিতে বিপরীত হবে। একদিন দুই দিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু দীর্ঘমেয়াদে শাহবাগের মোড়ে যদি তারা গণজমায়েত করেন তাহলে তাদেরকে একটু চিন্তা করতে হবে যে এটা কি কোনো নেগেটিভ জায়গায় চলে যায় কিনা সাধারণ মানুষের কাছে। হাদির হত্যাকারীর বিচার সকলেই চায়, সকল ধরনের হত্যাকাণ্ডের বিচারিত হতে হবে বাংলাদেশে। হত্যার বিচার তো বন্ধ রাখা যাবে না। এখানে হাদি না হয় যদি অন্য কেউ হতেন, হত্যার বিচার তো হতে হবে। এবং একটা সভ্য দেশে হত্যার বিচার হবে না এটা তো কেউ চিন্তা করতে পারে না। তাই আমি মনে করি যে দাবি সঠিক, তারা দাবি জানিয়েছেন, দাবির জন্য চাপ সৃষ্টি করছেন সেটাও সঠিক, কিন্তু চাপ সৃষ্টির প্রক্রিয়াটা তারা পুনর্বিবেচনা করলে ভালো হতো। কেননা এই মুহূর্তে যেহেতু নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে এবং হাদি নির্বাচনী এলাকা, সেখানেও নতুন নির্বাচনী প্রার্থী ইনকিলাব মঞ্চ দেবে কিনা সেটাও তারা চিন্তা করার সময় এসেছে। হাদির পলিটিক্যাল যে স্ট্যান্ড, সেই পলিটিক্যাল স্ট্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অধিকতর শ্রম দেওয়া উচিত। কেননা ইনকিলাব মঞ্চের যদি ইমেজ বলেন তাহলে সেটা শুধুমাত্র হাদির ইমেজের উপরে দাঁড়িয়ে আছে এবং এখন আরো দাঁড়িয়ে গিয়েছে। ফলে যদি তারা মনে করেন যে হাদিকে রাজনৈতিক ভাবে এক ধরনের স্থায়িত্ব দিতে হবে তাহলে তাদের সর্বশক্তি দিয়ে হাদির আসনটাতে নির্বাচন করার চেষ্টা করা উচিত বলে আমার কাছে বেশি মনে হয়। এবং নির্বাচনী এলাকাতেও প্রতিবাদ এটা হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে গেলে শাহবাগের মোড়েই করতে হবে। এটা আহ, আমি মনে করি না যে একটা জায়গায় পরিণত করা হচ্ছে প্রতিবাদের জায়গা। আর প্রতিবাদ করতে চাইলে আপনি আরো স্ট্র্যাটেজিক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন। আমার মনে হয় তারা সেটা করলে ভালো করবেন। জি, আরেকটা জিনিস, এখন আমরা তো আগামী দিনে নির্বাচন মুখী সব রাজনীতি হচ্ছে কিন্তু, এবং তারেক রহমানও ঠিক নির্বাচনমুখী রাজনীতি করার জন্যই এসে গেছেন অলরেডি, আমরা যতটুকু বুঝতে পারি। আর 1.5 মাস মতো আছে নির্বাচনের, এর মধ্যে আমরা নতুন নতুন দৃশ্যের অবতারণা হচ্ছে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রতীকের জন্য যে হাহাকার, প্রতীকের জন্য যে আকুতি, ধানের শীষ পাওয়ার জন্য দল ত্যাগ করা, এবং কি গণ অধিকার পরিষদের মতো বড় একটা দল, সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিবেন বলে সিদ্ধান্ত হয়েছে কেবল ধানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য, এবং সেটাকে আবার তার দল কিন্তু জাস্টিফাই করছে। দলের যিনি মানে সভাপতি আছেন নুরুল হক নূর, তিনিও ব্যাখ্যা দিয়েছেন যে এটা কেন জাস্টিফাইড তাদের কাছে। তো এটা কি একটা রাজনৈতিক দলের মানে আপনার দীনতা প্রকাশ করে না? রাজনৈতিক দলের দীনতা চাইতেও সবচেয়ে বড় বিষয় যেটি হয়েছে, রাজনৈতিক দল কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এক ধরনের মরাল গ্রাউন্ড থেকে সরে যাচ্ছেন। নিজের দলের প্রতীক বাদ দিয়ে তারা যখন অন্য একটি দলের প্রতীকে গিয়ে নির্বাচন করে ভাবেন যে বিজয় আরো বেশি সুসংহত হবে, তখন তাহলে তাদের দল আসলে বিলুপ্ত করে দেওয়াটাই ভালো। কেননা তার দলের মার্কার কোনো ভ্যালু নাই, তার দলের নেতারও যদি কোনো ভ্যালু না থাকে, বিএনপির ইমেজকে নিয়ে যদি তাদেরকে বিজয়ী হয়ে আসতে হয় তাহলে এই রাজনীতি করার প্রয়োজন কি? তারা সরাসরি বিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে গেলেই বরং ভালো। অযথা একটা দল, একটা অফিস, খরচ বিরোচ এগুলা করার চাইতে আমার কাছে মনে হয় যে এই খরচটা, এই ব্যয় সংকোচন করে তাদের উচিত বিএনপির মার্কা নিয়ে বিএনপির ওখানে চলে যাওয়া এবং বিএনপির পতাকা তলেই নির্বাচন না শুধু রাজনীতিটাও কন্টিনিউ করা। কেননা যদি একটা দল তার আলাদা পরিচয় বজায়
আসতে চায় তাহলে তাকে আলাদা পরিচয়ে আলাদা প্রতীকে নির্বাচন করাটাই ছিল যুক্তিসঙ্গত। সেই যৌক্তিক জায়গা থেকে তারা সরে এসেছেন, একমাত্র কারণ হচ্ছে তারা মনে করছেন যে তাদের প্রতীক দেখে লোকে ভোট দিবে না, ধানের শীষে বেশি ভোট পড়বে, কারণ মানুষ প্রতীক দেখে ভোট দেয়। যদি প্রতীক দেখেই ভোট দেয় তাহলে আপনাদের নিজেদের প্রতীকের মূল্য আপনারা তৈরি করতে পারেন না, এবং ভবিষ্যতে যাতে না পারেন অন্তত 5 বছর, সেই ব্যবস্থা নিজেরাই করলে, তাই না? হুম তারা নিজেদের প্রতীকে হুম যখন নির্বাচন করেন না, আপনার নামের শেষাংশ মনে করেন কারো নাম রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ঠাকুর বাদ দিয়ে দিলেন, উনি চৌধুরী হয়ে গেলেন। হ্যাঁ, হয়ে তিনি বললেন যে আমি আজকে থেকে রবীন্দ্রনাথ চৌধুরী। কেন? কারণ চৌধুরী বংশের প্রতাপ বেশি। তো এইটা যদি হয় তাহলে ওনাদের উচিত না আর ওইটা করা, ওনাদের উচিত ওই চৌধুরী বংশে যোগ দেওয়া এবং সেইখানেই থাকা। এটার কোনো মানে নাই যে তারা অযথা এই নিজের প্রতীক, নিজের অফিস এগুলা করে টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন কি আমি দেখি না, সময়ও নষ্ট আসলে। আহ আবার ফলে আবার আমি ধরেন, মনে করি এটা বন্ধ করে দেওয়া উচিত। ধরেন উনি ধানের শীষ ইলেকশন করলেন, করে হয়তো হেরে গেলেন। হার দিতে পারে, ধানের শীষ সবাই তো আর জিতবে না, দুইজন তো হারবে। ধরলাম উনি হেরে গেলেন, তখন উনি কি করবেন? ধানের শীষে থেকে যাবেন নাকি আবার না, চলে হেরে আসবেন? গেলে আমি আপনাকে আগে একটা আগাম ভবিষ্যৎবাণী করি। তারা বলবেন যে এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ধানের শীষের সেই জায়গা আর নেই, আমরা আবার আগের জায়গায় ফেরত গেলাম বলে আবার তারা দেন দরবার শুরু করবেন, আবার অফিস ফিরে যাবেন, আবার গিয়ে অন্যের অফিস দখল করার চেষ্টা করবেন, অন্যের অফিস দখল করে সেইখানে তারা রাজত্ব করার চেষ্টা করবেন, এগুলো আবার শুরু করবেন তারা। কেননা এই রাজনীতিটা আসলে স্বার্থের রাজনীতি, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। ভোটে জিতে সংসদে গিয়ে সংসদের আসনে বসে বড় গাড়ি দৌড়ানো কিংবা ক্ষমতা এনজয় করা, এর বাইরে তো আমি আর কোনো কারণ দেখি না যে নিজের দলের প্রতীক, নিজের পরিচয় বাদ দিয়ে অন্যের পরিচয় নির্বাচন করতে চলে যাওয়া। আর তো কোনো কারণ থাকতে পারে না। ফলে তারা আবার আগের মতো জায়গায় ফিরে গিয়ে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহৃত হবেন, অথবা নিজেরাই বার্গেন করে করে বিভিন্ন সুবিধা দিয়ে আদায় করবেন। এগুলো আবার শুরু করবেন তারা, কারণ তারা সুবিধার জন্য কৌশলী হয়েছে, নীতির জন্য না। আমি শেষ প্রশ্নটা আসছি। এটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে যে জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির একটা আসন সমঝোতা, এক ধরনের জোটবদ্ধ হয়ে নির্বাচন করার একটা কথা শোনা যাচ্ছে। এখনো এটা ঘোষণা আসেনি, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে ডিটেইল রিপোর্ট আসতেছে। কিন্তু এর মধ্যেও আবার দেখতেছি, আমি মাঝখানে একটা এরকম টকশোতে গিয়েছিলাম গত পরশু দিনের দিকে, জামাতের এক নেতা বলতেছেন যে না, এটা তো এখনো ডিক্লেয়ার্ড না, মানে উনি এটা মানতে চাচ্ছেন না। তা আমি তখন ভাবছিলাম যে উনি তো মানতে চাচ্ছেন না, যখন ডিক্লেয়ার করবে তখন উনি কি বলবেন? মানে এই যে একটা রাজনীতিটা হচ্ছে যে জামাতের সঙ্গে এনসিপি, এটা কি এনসিপির জন্য রাজনৈতিক ভাবে মানে কোনো বাড়তি মাইলেজ দেবে? আপনার কাছে কি মনে হয়? ডিক্লারেশনের আগে আমাদের কোনো কিছু সরাসরি বলা উচিত না, কেননা এখনো তো এই বিষয়টা আহ, সর্বসমক্ষে ঘোষিত হয় নাই। কিন্তু ধরা যাক এই ঐক্যটা হলো, আপনি ঐক্যের শর্তগুলির কথা চিন্তা করেন। প্রথমত এনসিপি গিয়েছে আসনের জন্য, কারণ তারা অনেক বেশি আসন চায়। তাদের নিজেদের দলের মধ্যে 5-10 জন ইলেকশন করলে বাকি 20 জন হইচই করবে এবং দলের মধ্যে সমস্যা তৈরি হবে, এবং সেই সমস্যা বন্ধ করার জন্য তাদের 30টা 40টা বা আরো বেশি আসন দরকার। এবং সেই জন্য তারা একটা শক্তিশালী দলের সঙ্গে যাওয়ার চেষ্টা করেছে। বিএনপির পক্ষে তাদেরকে 30, 40, 50টা আসন দেওয়া সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। যে জন্য তারা বেশি আসনের জন্য আমার ধারণা যে জামাতের দিকে গিয়েছেন, এবং জামাত যেহেতু একটি শক্তিশালী কন্টেন্ডার এবারের নির্বাচনে বা প্রতিদ্বন্দ্বী, সেই কারণে তারা সেইখানে পাল্লা ভারী করার জন্য গিয়েছেন। এখন তারা কি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন নাকি শাপলাকলি নিয়ে, এইটা হবে দ্বিতীয় প্রশ্ন। যদি তারাও ভিপি নুরের দলের মতো দাঁড়িপাল্লা প্রতীকে চলে যেতে চান তাহলে তো দল বন্ধ করে দিতে হবে। তা আমি ধারণা করছি সেটা তারা করবেন না। তারা শাপলাকলি প্রতীকে দাঁড়িপাল্লার সাথে মিলে নির্বাচন করবেন। এখন 30টি আসনে তারা নিজেদের প্রার্থী দিলেন, ধরে নিলাম সেই 30টি আসনে তাদের অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু বাকি 270টি আসনে তাদের প্রতীক হারিয়ে যাবে, তাদের দলও হারিয়ে যাবে, কারণ তাদের দলের লোকদের জামাত ইসলামের সাথে মিলে জামাতের প্রার্থীর জন্য ভোট চাইতে হবে। এবং তারা যখন জামাতের সঙ্গে মিলে জামাতের প্রার্থীর সাথে ভোট চাইবেন, তাদের নিজেদের দলের যে আইডেন্টিটি বা তাদের দলীয় নেতা কর্মীদের যে পরিচয় বা এই জুলাই আন্দোলনের যে ভূমিকা, সেগুলো সব এক ধরনের নিষ্ক্রিয়তার দিকে চলে যাবে। মানুষ ভুলে যেতে শুরু করবে এবং ভেবে নেবে যে এই দলের লোকেরা জামাতের সঙ্গে মিলে গিয়েছে। ফলে 270টি আসনে তাদের অবস্থা আগামী 5 বছর তো দূরের কথা, আগামী 10 বছরের জন্য খারাপ হয়ে যেতে পারে। এবং অনেক দলের নেতাকর্মী কিন্তু দল থেকে সরে তারাও চিন্তা করবেন যে থাকি যদি তাহলে শক্তিশালী দলের সাথে থাকি। ফলে যে এলাকার যে জিতার মতো ক্যান্ডিডেট দেখা যাবে তার পেছনে গিয়ে তারা দাঁড়িয়ে যাবেন, কারণ স্বার্থের রাজনীতিটা এইখানেও এস্টাবলিশড হয়ে যাচ্ছে। তৃতীয় বিষয় হচ্ছে তারা ক্রাউড ফান্ডিং শুরু করেছিলেন।
যারা ক্রাউড ফান্ড করেছেন তারা কি জামাতের সঙ্গে তারা মিলবেন এই কথা জেনে ক্রাউড ফান্ড করেছেন? ফলে বিভিন্ন প্রার্থীরা যে 10, 20, 50 লাখ টাকা করে তুলছেন মানুষের কাছ থেকে, তারা যদি জানতেন যে তারা জামাতের সঙ্গে ইলেকশন করবেন তাহলে তো এত টাকা হয়তো তারা তুলতে পারতেন না। এই টাকাগুলি তারা কি করবেন? এই টাকাগুলি খরচ করা কি আসলে নৈতিকভাবে ঠিক হবে? কারণ এককভাবে এনসিপি নির্বাচন করবে এই কথা জেনে লোকজন ফান্ডিং করেছে। এখন জামাতের ঘাড়ে উঠলে পরে জামাত ঘাড়ে নিয়ে ঘুরবে, জামাত টাকা পয়সা দিবে, মানুষ কেন টাকা পয়সা দিতে যাবে? তাই না? অনেক ভোটারই নিশ্চয়ই আছেন যারা এনসিপি কে ভোট দেওয়ার জন্য টাকাটা দিয়েছেন, তারা নিশ্চয়ই দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য অন্যান্য আসনে এই টাকাটা দিবেন না। যে 270টি আসনে তারা প্রার্থী দিবেন না, সেই 270টি আসন থেকে কি তাদের কাছে টাকা পয়সা আসে নাই? তো সেই টাকা কোথায় ব্যবহৃত হবে? এখন এইটা হচ্ছে তৃতীয় একটা প্রশ্ন। চতুর্থ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তারা যে জুলাই বিপ্লবের কথা বললেন, জুলাই আন্দোলনের কথা বললেন, এক ধরনের আহ, রাজনীতির কথা বললেন যেটা নতুন বন্দোবস্ত, অথচ তারা একটি পুরনো দলের সঙ্গে চলে গেলেন। অন্যতম পুরনো দল বাংলাদেশের, এই উপমহাদেশের অন্যতম পুরনো দল জামাত ইসলাম, হ্যাঁ, যেটা একাধিক দেশে শাখাও রয়েছে। তো এরকম একটা দলের সঙ্গে তারা চলে গেলেন। তারা যখন স্লোগান দেন তারা বলেন পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা। তো এই দলের তো পিন্ডিতে শাখা আছে, দিল্লিতেও শাখা আছে, তাই না? এই দল তো দুই দেশে আছে। তো এই দলের সঙ্গে তারা চলে গেলেন, তো তারা তো তিন পিন্ডি ঢাকা দিল্লি সব মিলাই ফেললেন। তো তারা কেন যাবেন? জামাত ইসলাম এই রাজনীতি করতেই পারে, জামাতের রাজনীতি আমরা জানি, এবং জামাত রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা পায় সেটা তারা পাবেন, সেখানে তো কারো বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু যারা মুখে বলে যে আমরা কারো ধামা ধরা না, তাহলে যে দলের ধামা 3 দেশে বিস্তৃত এবং আরো আন্তর্জাতিক দেশসমূহে তাদের লোকজন রয়েছে, সেই সেই ধামা সম্পন্ন দলের সঙ্গে তারা গেলেন কেন? এইটা একটা চতুর্থ প্রশ্ন। পঞ্চম একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তারা যে ভবিষ্যতে রাজনীতি করবেন, তারা বলেছিলেন নতুন বন্দোবস্ত করবেন। আসন ভাগাভাগির রাজনীতি কি নতুন বন্দোবস্ত? আসন ভাগাভাগির রাজনীতি তো হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে পুরনো রাজনীতি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যখন এই যে শ্যামা প্রসাদ মন্ত্রিসভা হয়েছিল, সেখানে আসন ভাগাভাগি, এই সিট ভাগাভাগি, কে মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়ে একের পর এক সরকার বদল হয়ে যেত। তারপরে যখন পাকিস্তান হলো, পাকিস্তানে একটার পর একটা সরকার পড়ে গিয়েছে একই ব্যাপারে, ক্ষমতায় কে যাবেন, কোন দিকে কয়টা আসন। এবং তারপরে যখন বাংলাদেশ হয়েছে, যে আর্টিকেল 70, যেটার মধ্যে ফ্লোর ক্রসিং বন্ধ করা হয়েছে, এটা করাই হয়েছিল এই ভয়ে যে সকালবেলা এক জায়গায় বক্তৃতা দিয়ে রাত্রেবেলা এক দলে চলে যায়। তো সেই ভাগাভাগি রাজনীতি তো আমরা বন্ধ হতে দেখলাম না, উল্টা দেখলাম যে নির্বাচন হওয়ার আগেই ভাগাভাগির রাজনীতিতে তারা জড়িয়ে পড়েছেন। তো তাহলে সেই পুরনো রাজনীতিতেই আমরা থেকে গেলাম। এটাই যদি রাজনীতি হয়, এটাই যদি রাজনীতি হয় যে আমাদেরকে জিততেই হবে, তাহলে শহীদ হাদির রাজনীতি কোথায় যাবে? হাদি পরিষ্কার ভাবে বলেছিল যে সে মনে করে সে জিতবে না, তবুও সে নির্বাচন করছে, কারণ এই নির্বাচন হচ্ছে তার আদর্শকে স্থাপন করার নির্বাচন। সে বলেছিল যদি সে 500 ভোটও পায় সে নির্বাচন করবে, এবং আরো বলেছিল যে এই নির্বাচনে যদি সে নির্বাচিত হয় তাহলে সে 299 জন সংসদ সদস্যকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দায়িত্ব পালনের কথা বলে, নানান ভাবে চাপ সৃষ্টি করে সে সংসদকে এক ধরনের তটস্থ করে রাখবে, হাদিটা বলেছিল। তাহলে হাদির আদর্শের কথা আপনি বলবেন, আর অন্যদিকে আপনি সিট ভাগাভাগি রাজনীতি করবেন। উগ্রবাদ অথবা কথিত ইসলামী গোষ্ঠী, এই সব কিছুকে তিনি কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। তিনি 17 বছর আপনার লন্ডনে থেকে এসেছেন, এটা ঠিক। একটা গণতান্ত্রিক দেশ, সেখানে যদিও উত্থান পতন আছে, ব্রিক্স নিয়ে অনেক সমস্যা হয়েছে, তারপরে আমি বলবো 17 বছরে একটা দেশে থাকা একটা মানুষ কিন্তু ওই কালচারে বড় হয়েছে, সেখানে আইনের শাসন দেখেছে, গণতন্ত্র দেখেছে, সুশাসন দেখেছে। সেটা আমার মনে হয় তাকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করবে। কিন্তু আমাদের মাটিতে যখন তিনি এসেছেন 17 বছর পরে, তখন কিন্তু তাকে চতুর্মুখী না, বহুমাত্রিক চ্যালেঞ্জ তার ভিতরে। কারণ দেশটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একমাত্র প্রবাসী আয় বৃদ্ধি হয়েছে, বিনিয়োগ নাই বলে। আর সর্বসেক্টর নড়বড়ে হয়ে গেছে, এবং উগ্রপন্থা বিশেষ করে ইসলামপন্থীদের উত্থান ঘটেছে। এখন তিনি তার বক্তৃতায় যদিও বলেছেন 71, 90, 24 সবটাকেই স্মরণ করেছেন, এবং তিনি আসার পরেও এখন বিভিন্ন মাজার বা বিভিন্ন জায়গায় কবরস্থান জিয়ারত করছেন, সবই ঠিক আছে। তবে এটা ঠিক
যে এখন যে রাজনৈতিক উত্থান, বিশেষ করে অভ্যুত্থানের শক্তিদের ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিরসনে তাকে একটা স্ট্রেট লাইন নিতে হবে। যেমন তিনি বলেছেন গণতান্ত্রিক সব দলের সহযোগিতা। এখন তাহলে তো স্বাভাবিকভাবে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের নিয়েই তিনি চলবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি। কিন্তু নির্বাচনে তো এখন আওয়ামী লীগ নাই, নির্বাচনে এখন বিএনপি, জামাত, ইসলামিক ঐক্যজোট এরা আছে, এরা আরেকটা ঐক্য করে আরেকটা জোট করেছে। সেই জোটের ভিতরে যদিও শাসন ভাগাভাগি নিয়ে আছে, টানাপোড়েন আছে, তবু আমি বলবো এখন এই দেশের, আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, বিএনপি একজন মুক্তিযোদ্ধার দল, জেড ফোর্সের প্রধানের দল। বিএনপিতে তো মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষকতা দিতেই হবে। বিএনপি মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? এখন মুক্তিযুদ্ধ 74 মুছে 71 মুছে দিতে চায়, এরকম একটা ঘটনা এসে দাঁড়িয়েছে। সুতরাং এই যে গণহত্যা হয়েছে, নারী বীরাঙ্গনা হয়েছে, যত দেশ এই দেশ ছেড়েছে, যত মুক্তিযোদ্ধা হয়েছে, যত শহীদ হয়েছে, সব দায় কিন্তু জামাত ইসলামের আছে। সুতরাং তাদের গণহত্যাকারী বিচার হতে হয় জীবনে। কিন্তু কিন্তু আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে অথবা নাও পড়তে পারে, আল জাজিরা একটি রিপোর্ট করেছে গতকাল, একটি বিশ্লেষণাত্মক রিপোর্ট, কিংবা ইউরেশিয়ার অথবা দ্য স্টেটসম্যান, এই রিপোর্ট গুলোতে বা এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনগুলোতে যেটি উঠে এসেছে, তারেক রহমান যদি এইগুলোকে ফেস করতে ব্যর্থ হন এবং বাংলাদেশে যে সহিংসতা এবং যেই সাম্প্রদায়িক রাজনীতি চলছে সেইগুলোকে মোকাবেলা করতে যদি তিনি ব্যর্থ হন, তাহলে সিচুয়েশন অন্যরকম হলেও হতে পারে এবং নির্বাচন নিয়েও একটা শঙ্কা দেখা দিতে পারে। আপনি কি এটা বিশ্বাস করেন যে একটা অংশ বলছে তারেক রহমান আসার সঙ্গে সঙ্গে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে না? আপনি আসলে কোনটা মনে করেন? আমি মনে করি যে এখন যে মব কালচার শুরু হয়েছে শুরু থেকে, 5ই আগস্টের পরিবর্তনের পর থেকে, এবং এই মবের ব্যাপারে নির্বিকার, এটা ভাঙো, ওটা গড়ো, একে নামাও, একে উঠাও, এটা চলছে। শেষ পর্যন্ত আমরা সর্বশেষ দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেওয়া। তাদের যদিও কিছু সিসিটিভি ফুটেজ সহ গ্রেপ্তার দেখানো হচ্ছে, কিন্তু বিচার কতটুকু হবে এই সরকারের সময় তবে জানি না। যেমন তাদের পরিচয়টাও কিন্তু প্রকাশ করা হচ্ছে না, তারা কোন আদর্শের, কোন পন্থী, কাদের লোক, এগুলো কিছু বলা হচ্ছে না। কিন্তু আমরা তো দেখেন সরকার প্রকাশ করছে না, কিন্তু আমরা কিন্তু দেখেছি, ভিডিও ফুটেজে দেখেছি যে ওখানে গণতন্ত্র মঞ্চের নামে ওখানে আক্রমণ করা হয়েছে, কিন্তু ওখানে তরুণের সংখ্যা কম ছিল। এবং পত্রিকাগুলোতে কিন্তু এসছে, নানান পলিটিক্যাল পরিচয় আসছে, তারা কিন্তু জামাত শিবিরেরই লোক, ইসলামপন্থীদের লোক, এরা ভাড়া করা হয়েছে, কাউকে পাঠানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে দায় আবার কথা হচ্ছে এই জায়গায় সরকার সব অঘটনে ঘটে সেটাতে নির্বিকার। আপনি দেখেন হাদি হত্যা হয়ে গেল, এই হাদি হত্যাকারী কি দেশে আছে না বিদেশে আছে এ পর্যন্ত ধরার তো দূরের কথা, এখন পর্যন্ত এটা পরিষ্কার করলো না। অথচ গণতন্ত্র মঞ্চ কিন্তু শাহবাগে প্রোগ্রাম দিয়েছে যতক্ষণ পর্যন্ত হাদির বিচার, সরি ইনকলাব মঞ্চ যতক্ষণ পর্যন্ত হাদির খুনি ধরা না পড়বে ততক্ষণ তারা এই ঘেরাও প্রোগ্রাম অব্যাহত রাখবে। কিন্তু এখন পর্যন্ত অন্তত পক্ষে সরকার বলল না সে দেশে আছে না ভারতে পালিয়ে গেছে, দুই রকমের আলোচনাই আছে। তো সুতরাং এই সরকার তো সবকিছুতে কোনো মতো পাশ কেটিয়ে যেতে চায়। এখন আমার এইটাই বক্তব্য, দেশ যেহেতু চলছে না, এবং আপনি যেটা তারেক রহমানের কথা বলেছেন, তিনি আসছে, তিনি নূতন মাত্রা নিয়ে আসছে। আমি বলবো যে তিনি এই মুহূর্তে যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেখানে তার বিকল্প মানুষ দেখছে না, কিন্তু তার কাছে অনেক চ্যালেঞ্জ সামনে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রথমেই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ দেশটাকে নিরাপদ করা, এবং রাজনীতিতে সামনে নির্বাচনে যে দক্ষিণপন্থীদের উত্থান দেখা যাচ্ছে, এটা তো যদি উত্থান ঘটার সুযোগ পায় তাহলে তো দেশ অন্ধকার যুগে ঢুকে যাবে। সুতরাং তার তো গণতান্ত্রিক যে চেতনায় যে রাজনীতিগুলো, গণতান্ত্রিক আদর্শের যে রাজনীতিগুলো আছে, রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়েই তাকে আগাইতে হবে, এবং আমি বলবো সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় হতে হবে। এবং তিনি বলেছেন 24কে আমরা
ধারণ করি, 24-কে আমরা ফেলে দিতে চাই না, তবে 24 কিন্তু আন্দোলন, যেমন 24-এর যারা আছে এখন এনসিপি, তারা কিন্তু জামাতের সাথে ঐক্য প্রায় চূড়ান্ত পর্যায়ে আসছে, তারাও কিন্তু অন্ধকার যুগে হাত পাচ্ছে। সুতরাং এই শক্তি কাজে আসবে না। এই শক্তি দেশের অগ্রগতির জন্য এবং সুস্থ রাজনীতির জন্য, আইন শৃঙ্খলা বলেন, মানবিক বাংলাদেশ, আইনের শাসন সুশাসনের জন্য এই শক্তি কাজে আসবে না। সুতরাং আমার বক্তব্য একটাই জায়গা, যে তারেক রহমানকে স্টেট রাজনৈতিক অবস্থান নিতে হবে। কিন্তু নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে কিনা, অথবা এখনো শঙ্কা আছে কিনা? না, নির্বাচন নিয়ে দেখেন 1/11-এর সময় 2-3 বার শিডিউল পিছিয়েছে, তারপরে দেখা গেল 10 দিন আগে সরকার পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আপনি যদি এই দেশে অস্থিরতা থাকেই, হ্যাঁ, তাহলে তো যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, অর্থাৎ রাজনীতিবিদদের হাত থেকে দেশ ছুটে যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে আপনি দেখেন তো, যে আপনার এটা লম্বা আলোচনা, আপনার ঐক্যমত্য কমিশনের যে আলোচনাগুলো হয়েছিল, সেই আলোচনাগুলোর ভিতরে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল। যেমন বিএনপির 19টা ছিল, তারপরে জামাতের 4টে ছিল, এনসিপির 1টা ছিল। সেগুলোকে বাদ দিয়ে ইউনূস সরকার 84টা সংস্কার 4 দফার ভিতরে এনে হানা ভোটে চালাই দিছে। এই হানা ভোট তো ফেল করবে, না ভোট বেশি পড়বে, তখন কি করবে বলেন? তখন কি করবে? সুতরাং আমার বক্তব্য হচ্ছে, তখন তো একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। হ্যাঁ, না ভোট তৈরি হলে তার মানে কি 24-এ কোনো জীবন যায় নাই? 1400 লোকের জীবন গেছে, কেউ বেশি বলে কম বলে সেটা আমি বুঝলাম, কিন্তু শিশুর থেকে শুরু করে ছাত্র জনতা তো জীবন দিয়েছে, এটা তো বৃথা যেতে পারে না, এটার স্বীকৃতি লাগবে। কিন্তু তাহলে এই যে ইউনিট সরকার হানা ভোটে ঢুকাই দিল, বলেন তো দেখি, 4টে সংস্কার, 84টে সংস্কারে আমি 4টের ভিতরে ঢুকাই দিচ্ছে, আমি যখন ভোট দিতে যাব আমি কি করে হ্যাঁ অথবা না দেব? একটা কিভাবে দেব? সুতরাং আমি, অধিকাংশ লোক তো না ভোট দিয়ে দিবে, আমার ধারণা না ভোট। ধরেন আওয়ামী লীগ সমর্থক যারা আসবে, ভোট কেন্দ্রে আসবে, তারা না ভোট দিবে। বিএনপি যারা সমর্থক আসবে, তারা অধিকাংশ না ভোট দিবে। তো না ভোট জয়যুক্ত হবে, না ভোট জয়, তখন কি হবে বলেন? এখন যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে যারা বসছিল, তারা অনেকগুলো ইস্যু, যে ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিল, প্রথমে আপনি ভিডিও খুঁজলেই পাবেন ইউটিউবে, যে যতটুকুতে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কোনটাতে হ্যাঁ কে করলো না করলো সেটা জনগণ দেখবে, বাকিটা ইশতেহারে যাবে। এটা ঠিক ছিল। যেগুলোতে সরকার, এটা সাংবিধানিক সরকার, আমি ডিটেলে যাচ্ছি না, সাংবিধানিক সরকার, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই সরকার সংস্কার করার ম্যান্ডেট নাই, তারপরেও জোর করে করছে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে, হ্যাঁ, আমি বলছি একটা বড় ধরনের সমস্যা কিন্তু সামনে। আপনার নির্বাচন, এই গণভোট যে আগে দিচ্ছে, গণভোটের ট্রেন ইয়ে ছেড়ে দিচ্ছে না, বাস ছেড়ে দিচ্ছে। তো এই গণভোট যখন হবে, তখন যদি না ভোট হবে, তখনই যে সমস্যা শুরু হবে, সেটা হচ্ছে বড় সংকট। এই সংকট ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করলো, আমি মনে করব। তাকে যতটুকু একমত ততটুকু নিয়ে নির্বাচনে যাওয়া উচিত ছিল। আর একটা কথা বলি, আমি শেষ করি, সেটা হলো 30টা দলে ঐক্যমত কমিশনে বসেছে। এই 30টা দলের, আমি বহুবার বলেছি, এখনো বলছি, 30টা দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সদস্য সংখ্যার সমান নাই। তারা কি দেশকে লিখে দেওয়া হয়েছে? তারা যার ডিসিশন নেবে তা মানতে হবে। এর বাইরে কয়টা ভোট আছে এর ভিতরে? ধরেন যদি আমি আগের হিসাব ধরি, খুব বেশি হলে ধরেন 40%, 50% ভোট আছে, বাকি 20% ভোটকে আপনি বাদ রেখে আপনি সিদ্ধান্ত নেবেন, আর আপনার গুড়াগাড়া পার্টি সহ, আর আমরা মেনে নেব? এটা তো হইতে পারে না। আমি অনেকগুলো সংস্কারের সাথে একমত না। ধন্যবাদ। একটু একটু আলোচনা আছে, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম, ভূমিকাতে গণমাধ্যম যে ভূমিকা পালন করলো তারেক রহমানের ফিরে আসাকে কেন্দ্র করে 17 বছর পর আসছে, অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, সারা জাতি গুরুত্ব দিচ্ছে, অসংখ্য মানুষ আগ্রহের সাথে সবকিছু পর্যবেক্ষণ করার চেষ্টা করছে, কিন্তু গণমাধ্যমের ভূমিকা কি একটু বেশি মাত্রায় আমরা এক ধরনের চাটুকারিতা বলি, তোষামোদী বলি, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে।
আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের বাস্তবতায় মানে সাংবাদিকতা জীবনের বাস্তবতায় আপনার কি মনে হয়, এটা কি একটু বাড়াবাড়ি না, হয়ে গেছে না? এটা একটু বাড়াবাড়ি তো হয়েছে, আমার কাছে মনে হয় একটু বেশি বেশি হয়েছে। এটার দুটো কারণ আছে। একটা হচ্ছে তিনি 17 বছরে, কেউ বলছে আসবেন না, কেউ বলছে আসতে পারবেন না, তিনি এসছেন। আর রাজনৈতিক একটা ভ্যাকুয়াম কিন্তু আছে। এই ভ্যাকুয়ামে তারেক রহমানের কাছে যে প্রত্যাশা, আপনার যে চ্যালেঞ্জ সামনে আছে, এই কারণেই এটা একটা গুরুত্ব পেয়েছে। দুই হলো, আপনার রাজনৈতিক মাঠে কিন্তু তেমন কোনো ইস্যু নাই, আপনার নিউজও নাই। এইসব কারণে এটা কিন্তু আপনার, আমার ধারণা একটু ওভার প্লে হয়ে গেছে নিউজগুলি। তাহলে তাহলে হ্যাঁ, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যে কথিত সাংবাদিকরা যেতেন, তারা যে তৈলমর্দন করতেন, চাটুকারিতা করতেন, তোষামোদী করতেন, সেগুলো নিয়েও তো আমরা নানান ধরনের সমালোচনা করেছি। এখন এসে আবার রিভার্স যেটা দেখছি, যে এখন পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। আপনি যেটা বলছেন, তখনও পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, শেখ হাসিনা ছাড়া আর কেউ অন্তত 20-50 বছর কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন না, এরকম একটা ধারণা ছিল। সেই জায়গা থেকে তোষামোদীর মাত্রাটা বেড়ে গিয়েছিল। এখন যখন দেখছে তারেক রহমান ছাড়া বিকল্প নেই, ঠিক উল্টোটাই কি এখন ঘুরছে, তাকে তোষামোদী করার জন্য যে যত পারে একটা অসুস্থ প্রতিযোগিতা কাভারেজের ক্ষেত্রে। এটা তো হচ্ছেই, এটা তো হচ্ছেই। কারণ আপনি খেয়াল করে দেখেন, একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি সরকার গঠন করবে, সুতরাং এখন থেকেই বল পাল্টে ফেলছে অনেক পত্রিকায়। ধরেন বড় বড় পত্রিকা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন, এই যে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, 111 এর সরকারের ভিতরেও ঢুকে পড়ছিল, এবং এই ইউনিট সরকারের ভিতরেও কিন্তু ঢুকে পড়ছিল। ইউনিট সরকারের সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ, তারপরেও দেখেন তাকে রেস্কিউ করতে আগায় না, আগুন দিয়ে ফেলছে, রেস্কিউ করতে। এজন্য গণমাধ্যমের কিন্তু ইয়ে করা উচিত, আক্কেল হওয়া উচিত, যে বিপদের সময় কেউ কাছে আসে না, বিপদের সময় গণমাধ্যমের শক্তিই গণমাধ্যমের শক্তি, এটা ধারণ করা, এটার উপরে স্ট্যান্ড করা উচিত। গণমাধ্যমের যে দায়িত্ব দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য, আইনের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে গণমাধ্যম কাজ করবে, এটার ব্যাপারে অবিচল থাকা উচিত। গণমাধ্যমের এই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা মন্তব্য নিতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, এর জন্য এই গণমাধ্যমের কথিত কিছু সাংবাদিককে দায়ী করা হয় বা গণমাধ্যমকে দায়ী করা হয়, যে অতিমাত্রায় যে চাটুকারিতা, তার জন্য শেখ হাসিনা অতি উৎসাহী হয়ে স্বৈরাচারী হতে বোধহয় আর একটু বেশি আগ্রহী হয়েছিলেন বা হয়ে উঠেছিলেন। সেই একই অবস্থা কি তারেক রহমানের ক্ষেত্রেও হতে পারে? তিনিও স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ গণমাধ্যম তৈরি করে দিবে কিনা? দেখেন, তারেক রহমানের সাথে আমার 2বার কথা হয়েছে, সেখানে আমি বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। কারণ আমি চাই যে জিয়াউর রহমান, আপনি খেয়াল করে দেখেন 15ই আগস্টের পরে তার অনেক জায়গা কিছু বলার থাকবে না, এমনকি মুক্তিযুদ্ধ ইস্যুতেও কিছু বলার থাকবে না। আমার বিশ্বাস জামাত এমন ভাবে সরকার সাজাবে, প্রশ্নই করতে পারে না। প্রথম কথা হচ্ছে যে সরকারে 71 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, এরকম কেউ থাকার সম্ভাবনাই নেই। বিএনপিতে থাকার সম্ভাবনা আছে, বিএনপিতে মির্জা ফখরুল থাকবেন, যিনি রাজাকার পুত্র। আমির খসরু মাহমুদ চৌধুরী থাকবেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, তিনি রাজাকার পুত্র। কিন্তু জামাত ইসলামীতে কোনো রাজাকার পুত্র মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, জামাত প্রধানমন্ত্রী বানাতে পারে ধরলাম ডাক্তার শফিকুর রহমানকে। হুইজ ডাক্তার শফিকুর রহমান? ডাক্তার শফিকুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং 71 সালে জামাত করতেন না, ওই সময় জাসদ করতেন। অতএব প্রধানমন্ত্রীকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তা আপনি জামাতকে কিভাবে স্বাধীনতা বিরোধী হিসেবে ট্রিট করবেন? রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি পদটা যেহেতু এক্সিকিউটিভ না, মৌলিক না, এটা অনেকটা প্রতীকী সম্মানই। রাষ্ট্রপতি চাইলেও নিজে তেমন কিছু করতে পারেন না উইদাউট কনসাল্টিং প্রাইম মিনিস্টার। মূল ব্যক্তি হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের কথায় রাষ্ট্রপতি ওঠেন। এই যে চুপ্পু, একজন মুজিব সৈনিক, হাসিনার পাঁচাটা, এখন ইউনুস সৈনিক। ইউনুস যা বলে আব্বা আব্বা বলে ওইটা মানে। এখন হাসিনাকে বলে স্বৈরাচার, জুলাই আগস্টকে মহান বিপ্লব বলে বা মহান অভ্যুত্থান বা যেভাবে হোক না কেন এটা গ্লোরিফাই করে। আর সংস্কারের ফলে রাষ্ট্রপতির কিছু গুরুত্ব বাড়বে, কিন্তু প্রধানমন্ত্রীর, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার না, তার আলাদা তেমন কিছু করার থাকবে না। এটা একটা সম্মানিত পদ। এখন জামাত ক্ষমতা আসলে রাষ্ট্রপতি কি হবে? আমার মনে হয় কর্নেল অলিকে, তিনি, আমি শুনেছি যে তিনি জামাতে যোগ দিতে পারেন, এরকম কথাবার্তা চলছে।
তো তিনি যদি সত্যিকার অর্থে জামাতে যোগ দেয়, অথবা জামাত ওই বিষয়ে কথা বলতে পারে যে পিওরলি জামাতে যোগ দিতে, এবং আমির তো জামাতেই থাকতে হবে। আর কর্নেল অলির দল তো তারেক রহমান খেয়ে দিয়েছে, কর্নেল সেক্রেটারিকে বাগিয়ে নিয়েছে, এখন এবারটা বুড়ো বয়সে বেকায়দায় পড়েছে। তো এই জায়গায় কর্নেল অলি তার দল বিলুপ্ত করে যদি জামাত ইসলামীতে যোগ দেন এবং এমপি হবেন, এটা তো স্পষ্টভাবেই বোঝা যায় জামাতের সমর্থন থাকলে তার নিজেরও একটা সক্ষমতা আছে, নিজে একা হতে পারবেন না, এটা তিনিও জানেন। জামাতের সমর্থনে এমপি ইলেকশন করলে তিনি নিশ্চিত, এরপরে তিনি প্রেসিডেন্ট হবেন, তার আসন শূন্য হবে। জামাত ক্ষমতা আসলে তাকে রাষ্ট্রপতি বানাবে, মহামান্য রাষ্ট্রপতি, হিজ এক্সিলেন্সি প্রেসিডেন্ট বানাবে। এটা জামাত করতে পারে, সম্ভাবনা আছে। কারণ কর্নেল অলিকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব কিন্তু ইউনূস সরকারের আমলেও অনেকবার এসেছে। আর তার একটা সুপ্রিমেসি হচ্ছে যে বিষয়টা দেখেন, যে জামাত ক্ষমতা এসেছে আর সেই জামাত সরকারের রাষ্ট্রপতিকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তাহলে জামাত স্বাধীনতা বিরোধী, যে জামাতকে স্বাধীনতা বিরোধী বলবে পিটিয়ে ওর পিঠের চামড়া উঠিয়ে দিতে হবে তখন, বা দেয়া যাবে। কারণ কি, যে প্রধানমন্ত্রী একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, রাষ্ট্রপতি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আরো এরকম মুক্তিযোদ্ধারা আসবেন, আরো মন্ত্রী থাকবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ব্যারিস্টার শাহজাহান ওমর তিনি জামাতে যোগ দেওয়ার জন্য সে 5 আগস্টের পর থেকে চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু তিনি সরাসরি ফেসিবাদের সাথে জড়িত ছিলেন, তাকে জামাত অ্যাকসেপ্ট করেনি। কিন্তু পাপ পরিশুদ্ধ করে আসলে একটা পর্যায়ে জামাত গ্রহণ করলেও করতে পারে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এমন একটা সময় আসবে, আপনারা লিখে রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধারা বিএনপির চাইতে জামাত ইসলামীতে বেশি সংখ্যক থাকবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি করে কয়জন সেক্টর কমান্ডার, কতজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রানিং হিসাব করলে জামাতে তার চাইতে বেশি পাওয়া যাবে। কতজন রাজাকার বিএনপি করে, বিএনপিতে রাজাকার বেশি পাওয়া যায়। বিএনপি এমনিতেই রাজাকারদের দল, বিএনপি জিয়াউর রহমান প্রতিষ্ঠিতই করেছে রাজাকারদের মাধ্যমে, যাতে ভারতকে একটা বার্তা দেয়া যায়। তো জামাতে এটা করতে পারে, এটা একটা চিন্তা, যে রাষ্ট্রপতি হবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এবং কর্নেল অলি তিনি আবার পোল্টি মারবেন, এই বয়স নাই তার। যেমন আখতারুজ্জামান রঞ্জন, পোল্টি মারার বয়স নাই, কিন্তু এদের অনেকে চিন্তা ভাবনা করছেন যে কোন সময় আবার পোল্টি মারে, না, বয়স নাই। তিনি চাইলেও অন্য কোনো দলে, আবার জামাত থেকে অন্য কোনো দলে যে কখনো সফল হয় না, নাম্বার 1, সন্দেহ করে যে আসলে জামাতের এজেন্ট। অতএব যেহেতু অন্য কোথাও যে সফলতার সম্ভাবনা নেই, আবার তার বয়সও নেই যে তিনি নিজেই একটা দল খাড়া করবেন, এই কারণে জামাতের সাথে পোল্টি মেরে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা আমি তেমন দেখি না, অ্যাটলিস্ট দুনিয়াবী কারণেই দেখি না। আর শেষ বয়সে মানুষের আখেরাতমুখী হয়, একটা পরকালীন চিন্তা ঢুকে যায়, তো এই জায়গায় পোল্টি মারতে পারবে না। তাই কর্নেল অলি যদি জামাত ইসলামীতে যোগ দেন, জামাত যদি তাকে রাষ্ট্রপতি বানাতে সম্মতি দেয়, যে ক্ষমতা আসলে আমরা আপনাকে রাষ্ট্রপতি বানাবো, এটা ভালো একটা বিষয় হয় আমি মনে করি। এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে জামাতে